পড়ছিলাম দুজনে, কলমে সানা শেখ, পর্ব সংখ্যা 11। আইনজীবীর কথা শুনে জাওয়াদ কিছুক্ষণ নীরব থেকে বলল, না, তেমন কোনো প্রমাণ আমার হাতে নেই। যে ফোনে কিছু মেসেজ আর ভয়েস রেকর্ড ছিল, সেই ফোনটাও নষ্ট হয়ে গেছে। ওপাশ থেকে আইনজীবী শান্ত গলায় বললেন, সেক্ষেত্রে বিষয়টা কঠিন হয়ে যাবে, কারণ এ ধরনের মামলায় মৌখিক বক্তব্যের চেয়ে নির্ভরযোগ্য প্রমাণের গুরুত্ব অনেক বেশি। সাক্ষ্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু সাক্ষ্যের ওপর ভর করে ডিজিটাল জালিয়াতি বা পরিকল্পিত ষড়যন্ত্র প্রমাণ করা সহজ নয়। জজ হতাশ হলো আইনজীবীর কথা শুনে। আঙ্কেল, আমরা কি সাক্ষী নই? হ্যাঁ, সেটা আদালত বিবেচনা করবেন। তবে যদি কোনো মেসেজ, ভয়েস রেকর্ড, ছবি, ভিডিও কল, কল রেকর্ড বা অন্য কোনো ডকুমেন্টারি এভিডেন্স পাওয়া যায়, তাহলে মামলার অবস্থান অনেক শক্ত হবে। তুমি আরেকবার ভালো করে ভেবে দেখো। যদি কোনো সূত্র বা প্রমাণ খুঁজে পাও, আমি অবশ্যই আইনি ব্যবস্থা নিতে সাহায্য করব। একটু থেমে আবার বললেন, আর একটা বিষয় আছে। তোমার কথা মতো যখন এসব ঘটনা শুরু হয়, তখন তোমরা দুজনেই অপ্রাপ্তবয়স্ক ছিলে। তোমাদের বিয়েটাও হয়েছিল শুধু ইসলামী শরিয়াহ অনুযায়ী। আর এই বিয়ের সাক্ষী শুধু তোমাদের দুজনের পরিবার। তারা নিশ্চয়ই নিজেদের বিরুদ্ধেই সাক্ষী দিবেন না। আর তোমাদের বিয়ে যে ইমাম পড়িয়েছেন, তিনি তো আরও সাক্ষী দিবেন না। জাওয়াদ চরম হতাশ গলায় বলল, ওরা আমাদের এতগুলো বছর এভাবে নষ্ট করে দিয়ে পার পেয়ে যাবে। আমি সব কিছু বুঝতে পারছি জাওয়াদ, কিন্তু শুধু অন্যায়ের শিকার হলেই মামলা জেতা যায় না। আদালতে সেই অন্যায় প্রমাণও করতে হয়। ভুয়া ছবি, মিথ্যা অপবাদ কিংবা পরিকল্পিত ষড়যন্ত্র, এসবের পক্ষে শক্ত প্রমাণ না থাকলে মামলাটা দুর্বল হয়ে যাবে। উল্টো সময়, অর্থ আর মানসিক শক্তি সবই নষ্ট হতে পারে। তাহলে আমাদের আর কিছুই করার নেই? আমি সেটা বলছি না। যদি ভবিষ্যতে কোনো ছবি, মেসেজ, ভয়েস রেকর্ড, প্রত্যক্ষ সাক্ষী বা অন্য কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাও, তখন বিষয়টা নতুন করে দেখা যাবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শুধু আবেগের বশে মামলা শুরু করা বুদ্ধিমানের কাজ হবে না। প্রমাণ ছাড়া মামলা করলে আদালতে খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। একটু থেমে শ্বাস টেনে নিয়ে আবার বলেন, জাওয়াদ, তোমার আর সাইয়ারার সঙ্গে অন্যায় হয়েছে এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আদালত আবেগ নয়, প্রমাণ দেখবে। এত বছর আগের ঘটনার কোনো নির্ভরযোগ্য প্রমাণ যদি তোমার হাতে না থাকে, তাহলে এই মুহূর্তে মামলা করার পরামর্শ আমি দেব না। আচ্ছা আঙ্কেল, বুঝতে পেরেছি আমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। ভালো থাকবেন। তোমরাও ভালো থেকো। কল কেটে দিল জাওয়াদ। সায়ারা এতক্ষণ ধরে জাওয়াদ আর আইনজীবীর কথা শুনছিল। কল কেটে দিতেই শান্ত গলায় বলল, বাদ দাও এসব। কিছু করতে পারবে না, শুধু শুধু হয়রান হবে। বাদ দিতে বলছিস? ওরা আমাদের সঙ্গে এত কিছু করলো, আর আমি এমনি এমনি ছেড়ে দেব? কি করবে? কোনো প্রমাণ কি আছে? নেই তো। ছাড়ো এসব। অনেক কষ্ট পেয়েছি এই ছোট জীবনে। আর কোনো অশান্তি চাই না। এখন একটু শান্তি চাই। জাওয়াদ হাত থেকে ফোনটা রেখে সাইয়ারার উপর ঝুঁকে এলো। সাইয়ারা ড্যাব ড্যাব করে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চোখ সরিয়ে নিল। গতকালও এই সময় রেগে মেগে এই বেড়াকে সে আচ্ছা মতো বকেছিল মনে মনে। আর এখন কি মায়া! সময় আর পরিস্থিতি কিভাবে বদলে যায়। জাওয়াদ গভীর চোখে তাকিয়ে দেখল সাইয়ারা লজ্জা পাচ্ছে। গাল দুটো কেমন লাল লাল হয়ে উঠেছে। চোখের পলক ফেলছে ঘন ঘন। গোলাপি ওষ্ঠজোড়া তীর তীর করে কাঁপছে। শ্বাসও ভারী ঘন হয়ে উঠেছে। সাই, তাকা আমার দিকে। সাইয়ারা তাকালো সঙ্গে সঙ্গেই, আবার দৃষ্টি সরিয়ে নিল। জাওয়াদ বাঁকা হেসে বলল, 10 বছরের পুরনো স্বামী স্ত্রী আমরা। নতুন বউয়ের মতন এখনও এইভাবে লজ্জা পেলে হবে? আমার ওপর থেকে সরো তুমি। বিয়ের দিনও তো লজ্জা পেলি না। উল্টো সিনা টান টান করে বাজখাই গলায় বললি, এই বিয়ে আমি মানি না। এখন এত লজ্জা পাচ্ছিস কেন? সাইয়ারা কড়া চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তুমি সরবে? জাওয়াদ সাইয়ারার পাশে শুয়ে পড়ল চিত হয়ে। সিলিংয়ের দিকে তাকিয়ে বলল, আমিও হাঁটতে পারি না, তোরও কপাল ফাটা। চল দুজনে মিলে ভিক্ষা করি। এছাড়া আর কোনো উপায় দেখছি না। জাওয়াদের কথা শুনে সাইয়ারা তাকালো ঘাড় ঘুরিয়ে। জাওয়াদও তাকালো ঘাড় ঘুরিয়ে। কেউ কোনো কথা বলল না কিছুক্ষণ। জাওয়াদ বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? বিজনেস আইডিয়া দিলাম, পছন্দ হলো কি না বল। এই সময়ও তুমি মজা করছো? মজা করতে যাব কেন? আমি সিরিয়াস। সংসার করতে হলে কিছু তো করতেই হবে, না করলে খাবি কি? সাইয়ারা সিলিংয়ের দিকে তাকিয়ে রইল আবার। জাওয়াদ সাইয়ারাকে জড়িয়ে ধরে বলল, আগামীকাল সকালে আমরা ফ্ল্যাটে উঠব। সাইয়ারা ঘাড় ঘুরিয়ে তাকালো আবার। চোখ দুটো ছোট ছোট করে বলল, কার ফ্ল্যাটে? আমার ফ্ল্যাটে। তোমার ফ্ল্যাটও আছে? আমি ফকির বলে আমার একেবারেই কিছু নেই নাকি?
এক লাইন বললে 2 লাইন বেশি বোঝো। ঠিক আছে, পরের 2 লাইন তাহলে তুই বোঝা আমাকে। সাইয়ারা কিছুক্ষণ চুপ থেকে বলে, ফ্ল্যাটে গিয়ে থাকবো ঠিক আছে, কিন্তু খাবো কি? আমি কি মরে গেছি? অ্যাকাউন্টে যা আছে সেগুলো খাবো। ততদিনে একটা জব জোগাড় করতে পারলে করবো, নয়তো ভিক্ষার অপশন তো আছেই। সাইয়ারা কটমট করে তাকিয়ে রইল। জাওয়াত তার গালে আলতো করে চুমু খেয়ে বলল, আরে মজা করছি তো, এত রেগে যাচ্ছিস কেন? অত শত ভাবতে হবে না তোকে, আমি কিছু একটা ব্যবস্থা করেই ফেলবো। এখন দাঁড়াতে পারি, 2-3 কদম হাঁটতেও পারি। আশা করা যায় আগামী 6 মাসের মধ্যে একা একা হাঁটতেও পারবো। তারপরের 6 মাসের মধ্যে দৌড়াবো। একটু থেমে আবার বলল, আমরা দুজন একই রকম স্বভাবের মানুষ। আমাদের দুজনের মধ্যে যতই ঝগড়া হোক, আমরা একে অপরের মাথা কোনোদিনই ফাটাবো না, রাগের মাথায়। কারণ আমরা রাগের মাথায় নিজেই নিজের মাথা ফাটাই। এই রাগের কারণে আজ আমি হুইল চেয়ারে, আর তুই মাথা ফাটিয়ে বিছানায়। জাওয়াদের কথা শুনে সাইয়ারার গম্ভীর মুখে হাসি ফুটল। জাওয়াদ ভুল কিছু বলেনি। সাইয়ারার ঠোঁটে হাসি দেখে জাওয়াদও মুচকি হাসল। তারপর আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলল, আমার জান। আরও একটি রাত পেরিয়ে ভোরের আলো ফুটেছে ধরনের বুকে। পাখিদের কিচিরমিচির আওয়াজ ভেসে আসছে। জানালার পর্দা ভেদ করে সূর্যের আলো প্রবেশ করেছে রুমে। জাওয়াদ রেডি হয়ে বসে আছে। সাইয়ারা বোরকা পরে হিজাব বাঁধছে এখন। দুজনের প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে রেখেছিল রাতে। ড্রাইভার এসে সুটকেস আর ব্যাগ নিয়ে গেছে। সাইয়ারার হয়ে যেতেই জাওয়াদ আগে আগে বের হলো রুম থেকে। পেছন পেছন বের হলো সাইয়ারা। ড্রয়িং রুমে বাড়ির সবাই থমথমে মুখে দাঁড়িয়ে আছে। ড্রাইভার যখন একে একে সুটকেস আর ব্যাগ নিয়ে যাচ্ছিল, তখন থেকে এভাবে দাঁড়িয়ে আছে সবাই। দুজন দরজার দিকে এগিয়ে যেতেই হোসনি আরা ধরা গলায় বলেন, এভাবে কোথায় যাচ্ছিস তোরা? সাইয়ারা চুপ রইল। জজ গম্ভীর অথচ রাগে গলায় বলল, যেখানে গেলে আপনাদের মুখ আর দেখতে হবে না সেখানে। হোসনি আরার বুক মুচড়ে উঠল। শব্দ করে কেঁদে ফেললেন তিনি। অনুরোধের সুরে বললেন, যাস না বাবা, একদম নাটক করবেন না। আমাদের এতগুলো বছর নষ্ট করে এখন ন্যাকামি হচ্ছে। আমার এই অবস্থার জন্য শুধুমাত্র আপনারাই দায়ী। সাইয়ারার বাবা, তেমন কোনো দোষ আমি দেখছি না, সব দোষ আপনাদের। আপনাদের ভাগ্য ভালো, আপনাদের এসব নোংরামের কোনো প্রমাণ আমার হাতে নেই, নয়তো দেখতেন এই জাওয়াদ শিকদার আসলে কি। জাওয়াদ আর সাইয়ারা বেরিয়ে গেল বাড়ি থেকে। হোসনি আরা ধপ করে বসে পড়লেন মেঝেতে। স্বামীর দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন, শান্তি হয়েছে এখন? শান্তি লাগছে অন্তরে? আমার ছেলেটারে জীবন্ত লাশ বানাইয়া ফালাইছিলা, এখন আমার চোখের সামনে থেকেও দূরে সরাই দিলা। কেমন ঘৃণা ভরা চোখে তাকিয়েছিল আমার দিকে। এরপর আর কোনোদিন আমার মুখেও বোধহয় দেখবে না। আমি মরলে আমার বড় ছেলে আমার খাটিয়া কাঁধেও নেবে না, মাটিও দিব না একমুঠ। সব তোমাদের লোভের কারণে হয়েছে। দোষ করলা নিজেরা, আর শাস্তি দিলা আমার নির্দোষ ছেলে আর ছেলের বউরে। আমার এ ডর ভয় দেখায় মিথ্যা বলাইছিলা, কসম দেওয়াইছিলা। আল্লাহ বিচার করবো তোমাগো।